ভুইয়া বাড়িটা 3 তলা বিশিষ্ট। নিচতলার একপাশে গ্যারেজ আর অন্য পাশে ছোট বড় মিলিয়ে কক্ষ আছে, যেগুলোতে ব্যবসার কাজে আর্জেন্ট মিটিং করা হয়। অর্ধপরিচিত সকল মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করা হয় নিচে। বাকি 2 তলা ডুপ্লেক্স সিস্টেম করা। দ্বিতীয় তলায় ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং বড়দের রুম, গেস্ট রুম। তৃতীয় তলায় বাচ্চাদের রুম। ড্রয়িং রুম অনেক বেশি বড়। তারপরে ডাইনিং রুম। মাঝখানে 2 ধরনের পর্দা টানানো, একটা নেইটের আর একটা ভারী পর্দা। দরজা দিয়ে ঢুকলেই প্রথমে ড্রয়িং, তারপরে ডাইনিং। উষা সবেমাত্র ড্রয়িং রুমে ঢুকলো। মাঝখানে পর্দাটা না থাকার কারণে প্রথমে চোখ যায় নাবিল ভুঁইয়ার কোলে থাকা নাইলার দিকে। উষা ডানে বামে না তাকিয়ে আগে যায় বাবুর কাছে। চাচ্চুর কোল থেকে এক প্রকার খাবলে নিয়ে নেয় নিজের কোলে। আমার সন্টু মন্টু এসেছে, আমার আম্মুটা, আমার পাখিটা। তুমি আমাদের বাসায় এসেছো? মারিয়া জামান উষার কাছে এসে বললেন, ইন্টারটা পাস কর, তোর জামাইকেও বলবো তোর কোলে এমন একটা প্রিন্সেস এনে দিতে। উষা একটু না, অনেকটাই লজ্জা পেল। তার চাচি আম্মাকে বলতে ইচ্ছে করলো, তোমাদের ছেলে আনরোমান্টিক, সে আমাকে কোনোদিনই মা ডাক শোনাবে না। কিন্তু বলল না। চেয়ারে বসে থাকা তুবার দিকে তাকিয়ে বলল, ভাবি, আজকে চাঁদ কোন দিক দিয়ে উঠলো? একেবারে নতুন মেহমানকে নিয়ে আমাদের বাসায়। ভাবি, আজকে আমি তোমার সাথে থাকবো। হ্যাঁ, আমি বাবুর সাথে থাকবো, প্লিজ। সাগর সবেমাত্র ডাইনিংয়ের এক কোণায় থাকা বেসিন থেকে হাতটা ধুয়ে দাঁড়িয়েছিল। সেই সময়ে উষার আগমন। সাগর উষাকে দেখে হতভম্ব হয়ে যায়। কতটা পরিবর্তন হয়েছে মেয়েটার। সাগর যেন চোখ সরাতেই পারছে না। এই মেয়েকে কে বলেছিল এত সুন্দর হতে? সাগর উষার দিকে তাকিয়ে আছে নির্বিশেষ। কোনায় পর্দা থাকার কারণে কেউ তার সেই তাকানো দেখতে পেল না। আর সে সামনে না গেলে উষাও তাকে দেখবে না। সাগরের মনে হচ্ছে সত্যি সে কোনো পরী দেখছে। বিদেশের মাটিতেও তো এর থেকে অনেক সুন্দরী রমণী দেখেছে সে। কই, তাদের দেখে তো এমন স্নিগ্ধ, মোহনীয়, পবিত্র লাগেনি। সাগর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো উষাকে। গায়ের রং আগের থেকে উজ্জ্বল হয়েছে। উচ্চতায় বাড়ির সব মেয়েদের ছাড়িয়েছে। একদম স্ট্রেট কুচকুচে কালো চুলগুলো কোমর ছাড়িয়েছে। শুধু ঘাড়ের উপরে একটা ক্রাঞ্চি দিয়ে বেঁধে রেখেছে। পরনে তার ডার্ক রেড কালারের একটা লং শার্ট, হাঁটুর 1 ইঞ্চি নিচ পর্যন্ত লম্বা কালো লেডিস প্যান্ট, গলার 2 পাশ দিয়ে কালো ওড়না ঝুলানো, পায়ে ব্ল্যাক স্লিকার্স, এক কানে হোয়াইট ব্লুটুথ, মিডিয়াম সাইজের পাথরের টপ ইয়াররিং, যেটা একদম চকচক করছে। ডায়মন্ডের কিনা সেটা সাগর গেজ করতে পারল না। এক হাতে ঘড়ি, মুখে কোনো কৃত্রিমতা নেই। দেখতে কেমন কিউট বাচ্চাদের মতো লাগছে। তার কোলে আবার আরও একটা বাচ্চা। উষা তার মাকে হার মানিয়েছে। বাঙালি নারী হয়েও একজন রাশিয়ান সুন্দরীকে হার মানিয়ে দিল। হার মানাবেই না বা কেন? রাশিয়ান রমণীর গর্ভের অংশই তো। বাঙালি হলেও কোথাও না কোথাও তাকে পুরাই বিদেশিদের মতোই লাগে। সাগর চোখ সরাতে পারছে না। এত ফর্সা শরীরে গাঢ় লাল রঙটা একদম খাপে খাপে মিলে গেছে। কেমন পিটপিট করে তাকাচ্ছে বাবুটার দিকে। বারবার কেমন চুমু খাচ্ছে। নেহাল সাগরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার বোনটাকে তো চোখ দিয়েই গেলে খাচ্ছিস। সাগর আনমনেই উষার দিকে তাকিয়ে প্রতিউত্তর করল। হুম। নেহাল নিঃশব্দে হাসল। দেখতে থাকলো তার প্রাণপ্রিয় বন্ধুর তৃষ্ণার্ত চাহনি। উষার কোলে নাইলাকে দেখে মাহিদ এক প্রকার চিৎকার করে ওঠে, নালু উঠা তোলে দেন, উঠা উঠা উঠা, আমি উঠা তোলে উঠবো। বলেই কান্না শুরু করে দিয়েছে। মাহিদের কান্নার শব্দে সাগরের ঘোর কাটে। পাশে গিয়ে দেখল নেহাল মিটিমিটি হাসছে। ভ্রু কুঁচকে বলল, হাসছিস কেন? উষা, আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে দাও। তোমার ছেলে যে হিংসুটে, আমার মেয়েকে দেখবে মারতে চলে আসবে। তার মামুনের কোলে ওঠার অপরাধী। ওই শামীম কোলে নিলে তো মাহিদ এমন করে না, উষা কোলে নিলে এমন করে কেন? পাশ থেকে নাবিলা ভুইয়া বলল, বুঝিস না উষাকে তোর বেশি পছন্দ। উষা মাহিদকে কোলে নিয়ে পিছন ফিরে। উদ্দেশ্য সোফাতে বসা, কাঁধ ব্যাগটা সাদাফের কাছে। আমি নাইলাকে কোলে নিয়ে আমার বাবাটার কি কষ্ট হয়? কথাটা বলে মাহিদের গালে একটা চুমু দিয়ে তাকায় এক কোণায় দাঁড়ানো নেহাল ভাইয়ার দিকে। কিন্তু তার থেকেও বেশি অবাক হয় যখন তার পাশে দাঁড়ানো মানুষটাকে দেখে। উষা আঁতকে ওঠে। কে এটা?
সাগর ভাই, তার পাটা যেন মাটিতে আটকে আছে। এ কাকে দেখছে সে চোখের সামনে? এক পা নড়ার শক্তিটাও যেন নেই শরীরে। উষা হতভম্বের মতো তাকিয়ে আছে সাদা শার্ট আর কালো থ্রি-কোয়ার্টার পরিহিত মানুষটার দিকে। চুলগুলো ভেজা থাকার দরুন কপালে পড়ে আছে। বড় বড় চোখ দুটি তাকিয়ে আছে তারই দিকে। দুই হাত বুকে ভাঁজ করা। তার চোখে মুখেও বিস্ময়ের ছাপটা উষার নজর এড়ায়নি। উষা ডানে বামে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করল। তারপর আবার তাকালো সামনে দাঁড়ানো মানুষটার দিকে। না, এটা তো ভ্রম না। তড়িৎ বেগে আঙুল নিয়ে চোখ ঘষল। ফের তাকালো সামনের মানুষটার দিকে। না, এটা তো সত্যিই মনে হচ্ছে সাগর ভাই। উষার গলা শুকিয়ে গেছে, পানি খাওয়া উচিত। ইচ্ছে করছে মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে। মির্গি রোগীর মতো ছটফট করছে সে। মনে মনে বার কয়েক আওড়ালো, সাগর ভাই কেন এসেছে? বাড়ির সবাই কি জানতো সাগর ভাই আসবে? তাই এত আয়োজন ছিল। আমাকেই জানায়নি, কেন জানায়নি? অন্তত আমি এই লোকটার সামনে পড়তাম না। সেদিন খাবার টেবিলে সাগর ভাই কল করে বলেছিল আমার 18 হলে দেশে আসবে। তাহলে এত আগে কেন? ডিভোর্স দিতে এসেছে? ব্যাস, এতক্ষণ মানুষটাকে দেখে মন শীতল হয়ে গেলেও, আনন্দে মনটা নেচে উঠলেও, এখন মনটা বিতৃষ্ণায় ভরে গেল। চোখ নামিয়ে নিল। এভাবে নির্লজ্জের মতো সে লোকটার দিকে তাকিয়ে থাকতে পারে না। নাহিদ ভুঁইয়া সাগরের পাশে এসে দাঁড়ালেন। বাবু, সবার সাথেই তো নিজে থেকেই কথা বলছো, খোঁজ নিয়েছো। আমার মেয়েটার সাথে কথা বলবে না? সাগর তাকালো চাচুর দিকে। আসলেই তার উচিত উষার সাথে নর্মাল বিহেভ করা। ওর সাথে সম্পর্কটা যত স্বাভাবিক হবে সে তত সহজে তার উদ্দেশ্য পূরণ করতে পারবে। এ বাড়ির কারণ মায়ায় পড়তে চায় না সাগর। সে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো। সামনে অগ্রসর হয়ে দাঁড়ালো ঠিক উষার মুখোমুখি হয়ে। কারো অস্তিত্ব টের পেয়ে উষা তাকালো সম্মুখে। অনাকাঙ্ক্ষিতভাবে কাঙ্ক্ষিত মানুষটাকে এমন হঠাৎ করে দেখতে পাবে ভাবেনি সে। কেমন হ্যান্ডসাম হয়ে গেছে মানুষটা। দেখেই বোঝা যাচ্ছে রোজ রোজ জিম করে বানিয়েছে শরীরটা। সাগরের চোখে চোখ রাখল সে। চোখের ভাষা সে বুঝতে পারে না। সাগরের চাহনি তার কাছে বড্ড শান্ত মনে হলো। কিন্তু উষা নিজে ঠিক নেই। তার মন, মস্তিষ্ক এবং চোখ সমুদ্রের ঢেউয়ের মতো অশান্ত হয়ে গেছে। এই মানুষটার সামনে সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। উষা আর তাকিয়ে থাকতে পারল না। এই চোখে তার ধ্বংস নিশ্চিত। সাগর বাদামি চোখের অতলে হারিয়ে যেত যদি না সেই দৃষ্টি নত হতো। খুব স্বাভাবিক এবং ভাবলেশীনভাবে জিজ্ঞেস করল, কেমন আছিস? উষা শুনল না। তার মস্তিষ্ক সচল না। সে বর্তমানে সাগরের সামনে দাঁড়িয়ে থাকলেও নিজের মধ্যে নেই। মাহিদ শব্দ করতেই ঘোর কাটে উষার। মামনি বইও না, মামা তোমাকে বয়েছে। সাগর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে উষার অস্থিরতা লক্ষ্য করল। বুঝতে পারল মেয়েটার অস্থিরতার কারণ সে নিজেই। কিরে, কিছু জিজ্ঞাসা করেছি, কেমন আছিস? পিছন থেকে শামিনার তুবা বলল, উষা বউ, তোকে বাবু কিছু বলেছে, উত্তর করছিস না কেন? উষা, সাগর ভাই কিছু বললো, শুনতে পাওনি? উষা তাকালো পিছনে। সাগরের চোখে চোখ রেখেই বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? সাগর অবাক হলো। উষার মুখে আপনি সম্বোধনটা সে একদিনই শুনেছিল, যেদিন তার গালে চুমু খেয়েছিল উষা। কই, তারপরে তো কখনোই আপনি বলেনি। তাহলে এখন কেন বলছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উষা আর চোখে একবার সাগরকে দেখে সকলের উদ্দেশ্যে বলল, আমি খুব টায়ার্ড, রেস্ট নিতে চাই। আমাকে কেউ ডিস্টার্ব করো না প্লিজ। খাওয়ার সময় ডাক দিয়েও চলে আসবো। আর সাদাফ, ব্যাগটা রুমে দিয়ে আসিস। বলেই হনহনিয়ে চলে গেল উপরে। আলিফ, আরাফ, রাদিফ এবং সিজান ভুইয়া মনে মনে খুশি হলেও প্রকাশ করেনি। সাগর তাকিয়ে দেখল উষার প্রস্থান। সে খুব বুঝতে পেরেছে উষা তাকে ইগনোর করছে। রাত 10টা। সকলে খাবার টেবিলে জড়ো হয়েছে। উষা তড়িঘড়ি করে প্রথমেই সব ছেলেমেয়েদের সাথে বসে গিয়েছে। সে চাচ্ছে না সাগরের সামনে পড়তে। উষা সবেমাত্র কিচেন থেকে প্লেটে করে ভাত তরকারি নিয়ে এসেছে, চেয়ারে বসেছে। চেয়ার টেনে বসার প্রস্তুতি নিতেই দেখে তার সরাসরি চেয়ারে সাগর বসে আছে। উষা কি করবে বুঝতে পারল না। কি হলো উষা, বলছো না কেন? তোমার খাওয়া শেষ হলে নাইমকে তোমার কাছে দিয়ে আমি খেতে বসবো, দ্রুত বসো। মাহিদ এসে উষার কাপড় টানা শুরু করলো। মামনি, আমি তোমার সাথে খাবো। উষা আর দেরি করল না। টেবিল থেকে নিজের প্লেটটা হাতে নিয়ে হাঁটা দিল নিজের রুমের দিকে। এখানে সে খাবে না, নিজের রুমেই খাবার খাবে। পেছন থেকে আরিশা বলল,
কি রে, খাবি না? খাবার খাবি না? কই যাচ্ছিস? আমার রুমেই খাবো আপু, তোমরা খাও। লিপি বেগম বুঝলেন মেয়ের অস্থিরতা, কিন্তু বললেন না কিছু। তাকালেন ছেলের দিকে। সাগর আহাম্মক বনে গেল। সে খুব লক্ষ্য করেছে উষা এখানে খেতে বসেছিল, তাকে দেখেই উঠে গিয়েছে। উষার যাওয়ার দিকে তাকিয়ে বলল, আগে তো সারাক্ষণ আমার আগে পিছে ঘুরঘুর করতো, এখন কিসের এত ফর্মালিটি? চারিদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। উষা আড়মোড়া ভেঙে উঠে বসল। দু হাতে মাথা চেপে ধরে মাথা নিচু করে রেখেছে। সারা রাত ঘুম হয়নি। শেষ রাতের দিকে চোখ লেগেছে। ঠিক সেই সময়ে রুমে প্রবেশ করলেন নাহিদ ভুইয়া। রাতে ঘুম হয়েছে? আলহামদুলিল্লাহ হয়েছে। তোমার ঘুম হয়েছে? প্রেশার কমেছে তোমার? হ্যাঁ, কমেছে। যাও, সবাইকে ডেকে তুলো। আর হ্যাঁ, সাগরকেও ডেকে তুলবে। আমি পারবো না বাবা, বড় আব্বু নয়তো ভাইদের থেকে কেউ ডেকে দিবে। নাহিদ ভুইয়া চোখ রাঙালেন মেয়েকে। তোমাকে যেহেতু বলেছি, তুমিই ডেকে তুলবে। বলেই হনহন করে বেরিয়ে গেলেন রুম থেকে। উষা বাবার এমন আচরণে হতাশ। সে তো চাচ্ছে না সাগরের সামনে পড়তে। সাগর তো উষাকে ডিভোর্স দিতেই দেশে এসেছে। মানুষটা এত হার্টলেস কেন? ও মা, আজকে দেখি তোমরা আগে আগে উঠে পড়েছো। হ্যাঁ, তোর আব্বু গেল অজু করতে গেছে। আয় আমার পাশে এসে বস। উষাও ভদ্র মেয়ের মতো শাশুড়ি মায়ের পাশে বসলো। সবাইকে ডেকেছিস? সবাই উঠেছে? হ্যাঁ, সবাই উঠেছে, শুধু তোমরা আর কিছুক্ষণ চুপ থেকে মাথাটা নিচু করে বলল, সাগর ভাইও বাকি আছে। সাগরকে ডেকে তুলবি না? উষা চোখ তুলে চাইল বড় আম্মুর দিকে। মনে মনে ভাবল, আমাকে কেন বলির পাঠা বানাচ্ছ তোমরা? লোকটা তো নির্দয়। আমি তো ওনার সামনে যেতে চাই না। কি হলো, চুপ কেন? বাবুকে ডেকে দে। কথাটা বলে কিছুক্ষণ চুপ থেকে খুব নরম এবং আদর মাখানো কণ্ঠে ডাকল, উষা। উষা তাকালো বড় আম্মুর দিকে, প্রত্যুত্তর করলো, একটা কথা বলি শোন, আমি জানি তোকে তোর বড় আব্বু, চাচু আর সামিনরা সবাই মিলে শিখিয়েছে সাগরকে ইগনোর করতে, ওকে পাত্তা না দেওয়ার মতো ভাব নিতে। কিন্তু একটা কথা কি জানিস তো? উষা তাকিয়েই ছিল, খুব মনোযোগ দিয়ে শুনছে বড় আম্মুর কথাগুলো। থামলে কেন বলো? জানিস তো, আমার ছেলেটার এই সম্পর্কটা নিয়ে একটাই সমস্যা, সেটা হলো বিশ্বাস আর ধোঁকা খাওয়ার ভয়। সাগরের বিশ্বাস অর্জন করাটা স্ত্রী হিসেবে তোর দায়িত্ব। ভালোবাসার মানুষের কাছে নিজেকে এই খোলা আকাশের মতো উন্মুক্ত করে দিতে হয়। তুই যে সাগরকে কতটুকু ভালোবাসিস সেটা তোকে উপলব্ধি করাতে হবে। ভালোবাসি শব্দটা মুখ ফুটে বলার দরকার হয় না। তোর চোখ সাগরের প্রতি তোর দায়িত্ব, তোর আচরণেই সাগরের প্রতি তোর ভালোবাসা প্রকাশ করে দিবে। হ্যাঁ, এটা ঠিকই, আত্মসম্মান বিসর্জন দেওয়া যাবে না। এখন তুই যদি সাগরকে প্রতি কথাতেই ইগনোর করিস, তাহলে তো সে ভাববে যে তুই এই সম্পর্কটা মানিস না বা টিকিয়ে রাখতে চাস না। তার মধ্যে এমন ভাবনা কাজ করলেই তো সে চাইবে জলদি তোকে মুক্তি দিতে। সবটুকু কথা মনোযোগ দিয়ে শুনলেও শেষের কথায় উষার কলিজাটা ধক করে উঠে। আহত দৃষ্টিতে তাকালো বড় আম্মুর দিকে। তাহলে কি করব আমি, বলো? লিপি বেগম মুচকি হাসলেন, মেয়ের মাথায় চুমু দিয়ে বললেন, আমি জানি আমার মেয়ে অনেক সাহসী আর বুদ্ধিমতী। যা করবে তা অন্যের কথা শুনে নয়, বরং নিজের বুদ্ধি খাটিয়ে করবে। নিজের ভালোবাসাকে আগলে রাখতে চাইলে তোর যা করা উচিত তাই কর। শুধু মনে রাখিস, তোর পাশে তোর পুরো পরিবার আছে, আর কেউ না থাকলেও তোর এই মা আছে। উষার চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। জড়িয়ে ধরল নিজের বড় আম্মুকে। এই মানুষগুলো তাকে এত ভালোবাসে কেন? হয়েছে, গিয়ে নামাজ পড়। আর সাগর উঠে গেছে, ও নিজেই আমাদেরকে ডেকে তুলেছে। সময়ের তারতম্যের জন্য ঘুম হয়নি তার। সকাল 6টা। বাড়ির সকলেই আজকে ঘুমে। আগের দিনের রান্নাবান্না আছে, আবার সবাই অনেক রাত করে ঘুমিয়েছে। উষার চোখেও ঘুম নেই। প্রি-টেস্ট শুরু হওয়ার পর থেকে আর শরীরচর্চাও করা হয় না তার। উষার সুবিধার জন্যই আরাফ আর রাদিফ মিলে ছাদের একপাশে ছোট্ট একটা জিমের ব্যবস্থা করেছে। ইট দিয়ে বাঁধাই করা দেয়াল, শুধু ঢোকার দরজাসহ বাকিটা কাচের। সেটাতে আবার ফুলের গাছের প্রিন্টেড পর্দাও টানানো, যেগুলো তার ভাইয়েরা কাস্টমাইজ করে বানিয়েছে তার জন্য। উষা শরীরচর্চার পোশাক পরে চলে গেল ছাদে। মূলত সকালে তার কোনো ভাইয়েরাই এখানে আসে না, কারণ সকালে উষা
বিকালে বা রাতে ছেলেরা আসে। সেখানে মোটামুটি ট্রেডমিল থেকে শুরু করে ছোটোখাটো কয়েকটা জিনিস আছে যা উষা ব্যবহার করতে পারবে। উষা কানে ব্লুটুথ দিয়ে এক্সারসাইজ করছে প্রায় 30 মিনিট হবে। সাগর ছাদের এক কোনায় থাকা বসার জায়গাটাতে একাই বসেছিল। অবশেষে বোর হয়ে গেছে, এবার আর বসে থাকতে পারল না। চোখ মুখ অন্ধকার করে পা বাড়ায় নিজের ঘরের দিকে। এক পাশ থেকে হেঁটে এসে আবার দাঁড়িয়েছে ছাদের মাঝখানে। শরীরটা ম্যাচ করছে। একবার ভাবলো একটু এক্সারসাইজ করে নেওয়া যাক। হাঁটা দিল সেদিকে। ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেল রুমে বাতি জ্বলছে। এত সকালে আবার কে এলো এখানে? সবাই তো ঘুমে। নিজের মনে মনে কথাটা আওড়ায় সাগর। দেরি না করে পা রাখে রুমে। উষা তখন ট্রেডমিলে ছিল, স্পিড খুব একটা বেশি না। সাগর উল্টো দিকে ছিল বলে উষা সাগরকে দেখতে পেল না, আর সাগর দেখল শুধু উষার পিছন পার্ট। তবুও তার চিনতে অসুবিধা হলো না যে এটাই উষা। সাগর আর একটু এগিয়ে গেল, দাঁড়ালো উষার ঠিক পেছনে। ভলিউম ফুল থাকায় সাগর নিজেও শুনতে পেল উষার গানটা, আই জাস্ট ওয়ানা বি ইয়োর্স। সাগর ভ্রুকুচকে উষাকে কতক্ষণ পর্যবেক্ষণ করে 4-5 বার খুব জোরেই ডাক দেয় উষাকে, কিন্তু উষার কোনো ভাবাবেগ হলো না। এবার সাগর বিরক্ত হয়ে পাশের ছোট্ট টেবিলের উপরে থাকা ফোনটা হাতে নেয়। গান বন্ধ করে দিবে সে, কিন্তু পাওয়ার বাটনে ক্লিক করতে স্ক্রিন লক ভেসে উঠল। একটা হাস্যোজ্জ্বল রূপবতী রমণীর ছবি। রমণীর পরনে টকটকে জামদানি শাড়ি, উন্মুক্ত হয়ে আছে ফর্সা পেটটা। সাগর খুব সূক্ষ্ম দৃষ্টিতে ছবিটা দেখতে লাগলো। সে নিজেই বিমোহিত হয়ে গেছে উষার এমন রূপে। শাড়িতে নারী, আর শাড়ি বাঙালি মেয়েদের অন্যতম পছন্দের একটা জিনিস। বাঙালি নারীদের আবেগ হলো শাড়ি। সাগর জানে শাড়ি উষার কতটা পছন্দ, উষার আবেগ। আকস্মিক সাগর খেয়াল করলো এই সুন্দরী রমণীটার কারণে তার নিঃশ্বাস আটকে আসছে। কেমন অস্থির লাগছে। কে বলেছিল মেয়েটাকে এত সুন্দর হতে? তার উপরে দুধে আলতার মতো ফর্সা শরীরে জড়িয়েছে লাল জামদানি, সাথে ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, কাজল কালো চোখ। তার চোখের মণিটা আরও বেশি কালো। সে ভাবল কাল যে দেখলাম বাদামি, পরে আবার চিন্তা করলো হয়তো লেন্স পড়েছিল। মুখে আর কোনো প্রসাধনী নেই, নাকে ছোট্ট একটা নথ, কানে একটা সাদা জবা ফুল গুজে রেখেছে, মুখে ভুবন ভোলানো হাসি। গোলগাল মুখটা সাগরকে কতটা বিমোহিত করেছে সেটা কি এই রমণী জানে? ইস, এই সৌন্দর্যের প্রশংসা সাগর কিভাবে করবে ভেবে পেল না। ফর্সা শরীরে লাল শাড়ি, আবার কানে সাদা ফুল গুজা, এই সৌন্দর্যের ব্যাখ্যা করতে পারল না সে। সাগর আশেপাশে তাকালো, পলক ঝাপটালো কয়েকবার, নিজেকে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা। ঢুক গিলে হাত বাড়িয়ে গানটা অফ করে দিল। উষার কোনো ভাবাবেগ হলো না। সে ভেবেছে হয়তো গান শেষ হয়ে গেছে। এবার সাগর কঠিন স্বরে বলল, তোর পাটা অনেক বড় হয়ে গিয়েছে, পাটা কেটে ফেলতে হবে নাকি? উষা ভেবাচাকা খেলো। এই কণ্ঠস্বর চিনতে পারল না। তড়িৎ বেগে চাইল পিছনে। সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে ট্রেডমিল বন্ধ করে দাঁড়ালো। অবাক চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মানুষটার দিকে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে রাতে ঘুম হয়নি। চোখ দুটো কেমন ফুলে গেছে, লাল হয়ে আছে। মাথার চুল এলোমেলো, পরনে ব্ল্যাক ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট। মুখ কেমন নিষ্প্রাণ লাগছে। উষার মায়া হলো, একই সাথে ভয় এবং অস্বস্তিতে দ্রুত চোখ সরিয়ে ফেলল। আপনি এখানে? আপনি এক্সারসাইজ করবেন বুঝি? সাগর উষার দিকেই তাকিয়েছিল। বাজ পাখির দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল উষাকে। আবারও গম্ভীর স্বরে বলল, পাটা অনেক লম্বা হয়ে গেছে তোর, আয় দেখি কতটা লম্বা হয়েছে। উষা সাগরের এমন অদ্ভুত ধরনের কথা বুঝতে পারল না। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সাগরের দিকে। হাবভাব বলে দিচ্ছে এমন পেঁচানো কথায় সে খুব বিরক্ত। 5 ফুট 4 ইঞ্চি লম্বা সে, পাটা তো একটু লম্বাই হবে। আজব। হতবম্বের মতো তাকিয়েই জিজ্ঞেস করলো, আমি লম্বায় 5 ফুট 4 ইঞ্চি, পাটা তো একটু লম্বাই হবে সাগর ভাই, দেখতে পাচ্ছেন না আপনি? বলেই নিজের ডান পা সামনে এগিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখালো। সাগরও খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছে। পা দেখানো শেষ। উষা তাকিয়ে আছে সাগরের দিকে। সাগরের হাবভাব বোঝার চেষ্টা করছে সে। এই মানুষটা নিজে থেকেই তার সাথে কথা বলছে, এটা বিশ্বাসই হচ্ছে না উষার। সাগর ভাই তাকে লক্ষ্য করেছে, দেখেছে ভালোভাবে, এমন ভাবনা কাজ করছে উষার মনে। খুশিতে সে আত্মহারা হয়ে গেল যেন। বাপ চাচা আর ভাইদের আদরে তো ভণ্ড হয়ে গেছিস, সাহস খুব বেড়ে গেছে।
কলিজাটা তো বড় হয়ে গেছে তোর। উষা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, কি এমন করলাম আমি? এসব কেন বলছেন উনি? বিরক্তিমাখা দৃষ্টিতে আপনি পাগল টাগল হয়ে গেলেন নাকি সাগর ভাই? সাগরের রাগী দৃষ্টি দেখে আর কিছু বলার সাহস পেল না উষা। তোর আমাকে পাগল মনে হচ্ছে? উষা এক পলক তাকালো সাগরের দিকে, তারপর আমতা আমতা করে বলল, না মানে আপনি কি বলছেন এসব আমি কিছুই বুঝতে পারছি না। কলিজা বড় হবে কেন? সাগর উত্তর দিল না। প্রায় 2 মিনিটের মতো তাকিয়েছিল উষার দিকে। উষা হতভম্ব। একবার সে দৃষ্টি দেখে দ্বিতীয়বার আর তাকানোর সাহস করল না। উষার মনে হচ্ছে সাগর চাহনি দিয়েই তাকে ভস্ম করে দিচ্ছে। সাগর কিছু বলল না, কড়া দৃষ্টি নিক্ষেপ করে চলে যেতে লাগলো। উষা এখনো হতভম্বের মতো তাকিয়ে আছে। এমন পাগলামোর মানে সে বুঝতে পারল না। কি হলো? আমাকে ধমকিয়ে এখন চলে যাচ্ছেন কেন? আমার অপরাধ কি? কি এমন করেছি যে রিফতিহাত ভুইয়া সাগর নিচে থেকে আমার সাথে কথা বলতে এসেছে? যে নিচে 5 বছর আগে আমাকে বলেছিল আমার এই মুখ যেন তাকে না দেখাই। উষা তাচ্ছিল্যের স্বরে কথাগুলো বলে। সাগর আবারও ঘুরে দাঁড়ায় উষার সরাসরি। নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখে স্নিগ্ধ মুখখানা। হঠাৎ করেই তার চোখ আটকে যায় ঠোঁটের বাপাশের একটু উপরে থাকা ছোট্ট কালো তিলটাতে। মোহনীয় দৃষ্টিতে দেখতে থাকে তিলটা। মনে মনে ভাবে, আগে তো এরকম কোনো তিল ছিল না, এখন তাহলে কোথা থেকে আসলো? উষা যখন বুঝতে পারল সাগরের দৃষ্টি তার ঠোঁটের দিকে, দ্রুত সে তার ডান হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট ঢেকে ফেলে। এভাবে তাকিয়ে আছেন কেন উনি? দৃষ্টিটা কেমন অচেনা ঠেকল উষার কাছে। তা দেখে সাগর বাঁকা হাসে। খুব কথা ফুটেছে মুখে, আমার সাথে তর্ক করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। তর্ক করার কি আছে? আপনি খামোখা আমাকে কথা শোনালেন। আর কেন শোনালেন সেটা কি আমি জানতে পারি না? নিজে জানিস না কি করেছিস? পঙ্গু বানিয়ে ঘরে বসিয়ে রাখবো, জাস্ট এতটুকুই বললাম। বলেই আর দাঁড়ালো না সাগর, হাঁটা দিল। তাহলে মিস্টার রিফতিহাত ভুইয়া সাগর শুনে রাখুন, এই আরিহা ভুইয়া উষাও আপনাকে ভয় পায় না। সাগর উষার দিকে তাকিয়ে অমায়িক একটা হাসি দিল। তা দেখে উষা আবারও ভরকে গেল। ভ্রু কুঁচকে ভাবতে লাগলো, আরে ভাই, আমি কি এমন বলেছি যে এত সুন্দর করে হাসতে হবে? বেটা আমার মতো নিরীহ প্রাণীর মনে আগুন জ্বালিয়েই ছাড়বে। পরিবারের সকলেই ড্রয়িং রুমে। কেউ সোফায়, কেউ ফ্লোরে কার্পেটের উপর, কেউ সোফার হাতলে বসে আছে। রাফিদ আর সাদাব এই 4টা লাগেজ আমার রুমে রেখে আয়, অ্যান্ড খবরদার খোলার চেষ্টা করবি না বলে দিলাম। আচ্ছা ভাইয়া, নিয়ে যাচ্ছি। কিন্তু এগুলোতে কি? পাশ থেকে মারিয়া জামান বললেন, এমনভাবে বলছিস নিজে যেন চালাকের গোডাউন। আরাব বলে, মা, তোমার এই ছেলেকে কোথা থেকে তুলে এনেছিলে বলো তো? এত বেশি কথা বলে কেন? সাদাব একটা ভেঙচি কেটে মুখ বাঁকিয়ে লাগেজ হাতে রাফিদের সাথে সাগরের রুমে যায়। উষা আরিশার সাথে এক কোণায় দাঁড়ানো। আরিশার উত্তেজনা দেখে বিরক্ত লাগছে। আজব, সামান্য কয়েকটা জিনিসের জন্য এমন করতে হবে? উশিরে, আমার যে কি ভালো লাগছে, ভাইয়ের পছন্দ কি যে সুন্দর। উষা নিশ্চুপ রইল। তার কিছু বলতে ইচ্ছে করল না। আর সে সাগরের দেওয়া কোনো কিছু নিবে না। সাগর প্রথমে বাপ চাচা ফুপাজি ভাইদের উপহার দিল। একটা ব্যাগে ছেলেদের জন্য স্মার্ট ঘড়ি, পারফিউম, ওয়ালেট, টি শার্ট দিল। আর বাপ চাচাদের দিল ঘড়ি, পারফিউম, লন্ডনের বাঙালি দোকান থেকে কেনা পাঞ্জাবি। এবার মহিলাদের পাল্লা আসতেই সে একটু বড়সড় ব্যাগই বের করলো। সেখানে ওর মা, চাচি, ফুপু, শামিন, তুবা এবং আরিশার জন্য জিনিসপত্র। ব্যাগগুলো একসাথে থাকার কারণে দেখাই যাচ্ছিল 6টা ব্যাগ আছে। উষাও তা দেখল, মনে মনে তাচ্ছিল্যের হাসি দিল। সে তো ভেবেছিল এই লোকের দেওয়া কোনো কিছুই সে নিবে না, কিন্তু নিষ্ঠুর মানবটা তো তার জন্য কিছু আনলই না। এমন না যে উষা কষ্ট পায়নি, খুব কষ্ট হচ্ছে ওর। একা থাকলে এতক্ষণে কেঁদে-কুটে নদী বানিয়ে ফেলতো। বাড়ির সকলে বিষয়টা লক্ষ্য করলো। একজন আরেকজনের দিকে ভ্রু কুঁচকে চাওয়াচাই করলো। সিজান ভুইয়া কিছু বলতে উদ্যত হতেই সোহেব খান এবং নাহিদ ভুইয়া হাত চেপে ধরে থামিয়ে দিল। চোখে ইশারা করলো ও কি করে আগে সেটা দেখতে। সাগর 2টা ব্যাগ হাতে এগিয়ে গেল মায়ের এবং চাচি আম্মার কাছে। লিপি বেগম তৎক্ষণাৎ বলে উঠলেন, এ কি বাবু, আগে তোর ফুপিকে দে, পরে না হয় আমাদের দিবি। লিপি বেগমের কথায় মারিয়া জামানও সহমত পোষণ করল, কিন্তু খুবই উদ্গ্রীব কণ্ঠে নাবিলা ভুইয়া বললেন, না রে বাবা, আগে ভাবিদের খেতে পরে আমাকে দিস। উষা ভেঙচি কাটল,
কি নাটক শুরু করে দিয়েছে। একজনকে আগে দিলেই হয়।